আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এবং এই আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা। তো আমরা এই নমুনা প্রশ্নের সমাধানমূলক ভিডিও আলোচনা করব। এর আগে দুইটা ভিডিওতে আমরা প্রথম পর্বে 15টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, এগুলোর সমাধান দেখেছিলাম। তারপর দ্বিতীয় পর্বে এখানে এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন ছিল, তার সমাধান দেখেছিলাম। আজকে তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরকম তোমাদের 10টা প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 করে, 10টা 20 নাম্বার। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। 1, কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কী? 2, বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে, একটি উদাহরণ দাও। 3, অপটিক্যাল ফাইবার কি, একটি বৈশিষ্ট্য লিখো। 4, কৃত্রিম উপগ্রহের 2টি কাজ লিখো। 5, সার্ভার কি। 6, ফ্লোচার্ট বলতে কী বোঝায়। 7, রাউটারের 2টি কাজ লেখো। 8, কপিরাইট কাকে বলে। 9 নম্বর প্রশ্নে রয়েছে ব্যক্তিগত তথ্য কাকে বলে, এবং 10 নম্বর একটি উদাহরণ দাও। আর 10 নম্বরটা তথ্য আদান প্রদানের 2টি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো, ঠিক আছে? তা আমাদের এই 10টি প্রশ্নের সমাধান আজকে করতে হবে। চলো আমরা এখন এই উত্তরগুলো দেখে নিই। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সকল প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কোনো বেশি প্রশ্ন থাকবে না। 1 নম্বর প্রশ্নটা কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কী? পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয়েছে তাই কপিরাইট আইন। অন্যদিকে পেটেন্ট একচেটিয়া অধিকার, যা কোনো কিছু উদ্ভাবনের জন্য অনুমোদন দিয়ে থাকে। এখানে দেখো আমাদের যে প্রশ্নগুলো থাকবে, আমরা খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো উত্তর দেব 3-4 লাইনের ভেতর, কারণ 2 নম্বরের প্রশ্ন খুব বেশি লেখার কিন্তু প্রয়োজন নেই, তুমি মেন কথাগুলো লিখতে পারলেই হচ্ছে। আমাদের 2 নম্বর প্রশ্নটা বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে, একটি উদাহরণ দাও। মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে কোনো সম্পদ তৈরি করলে এবং সেটি সমাজ ও মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করলে তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে, ঠিক আছে? অর্থাৎ শুধু চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে তৈরি করলে হবে না, সেটা সমাজ ও মানুষের উপকারের জন্য প্রকাশ করতে হবে, তাহলেই আমরা তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে পারবো, অন্যথায় কিন্তু বলা যাবে না। উদাহরণস্বরূপ দেখো, গল্প, কবিতা, কোম্পানির নাম, করোনার টিকা, বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি সবই বুদ্ধিবৃত্তিক সম্পদ এর মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপটিক্যাল ফাইবার কি, একটি বৈশিষ্ট্য লেখো। অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু, যা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে আলোকে সিগন্যালকে ব্যবহার করে ডেটা আদান প্রদান করে। এখন দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, তোমরা একটু বড় ক্লাসে যখন উঠবে তখন জানতে পারবে বিজ্ঞান বইয়ে। এখন এখানে একটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, আমরা 2টা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য, তোমরা যে কোনো একটা লিখলে চলবে। 1 নম্বর আছে কি, ফাইবার অপটিক্যাল কেবলের প্রধান সুবিধা হলো এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে? অথবা তুমি চাইলে এই যে 2 নম্বর যেটা রয়েছে সেটাও লিখতে পারো, বা তুমি অন্য যে কোনো একটাও লিখতে পারো, সমস্যা নেই। যে ফাইবার অপটিক্যাল ফাইবারের কেবলগুলি সাধারণত তামার তারের চেয়ে শক্তিশালী, পাতলা এবং হালকা ধরনের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 4 নম্বরে আছে কৃত্রিম উপগ্রহের 2টি কাজ লেখো। কৃত্রিম উপগ্রহের 2টি কাজ নিম্নে দেওয়া হলো। 1, কৃত্রিম উপগ্রহের অন্যতম প্রধান কাজ হলো স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রচার এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে। 2, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কাজ করে থাকে। তোমাদের যে 2টা কাজ লিখতে হবে এমনটা না, তোমরা কিন্তু যে কোনো 2টা কাজ লিখতে পারো কৃত্রিম উপগ্রহের, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নে রয়েছে সার্ভার কি, বা সার্ভার বলতে কী বোঝো। সার্ভার হলো কোনো কম্পিউটার যেখানে সংরক্ষিত এবং প্রক্রিয়াকৃত যে কোনো তথ্য থাকে। এটি একটি কম্পিউটার সিস্টেম যা একটি নেটওয়ার্কের মধ্যে অন্যান্য কম্পিউটার বা ক্লায়েন্টদের ডেটা বা পরিষেবা সরবরাহ করে থাকে। তো এর বেশি লেখার প্রয়োজন নেই। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে ফ্লোচার্ট বলতে কী বোঝায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রেখাচিত্র দ্বারা পর্যায়ক্রমিকভাবে লিখিত কোনো অ্যালগোরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলা হয়। ফ্লোচার্ট তৈরি করার জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকের মাধ্যমে প্রোগ্রামের দিক বোঝা যায়। অর্থাৎ ফ্লোচার্টের আমাদের কাজ কি, আমরা যে অ্যালগোরিদমটা লিখি কোনো একটা প্রোগ্রামের জন্য, সে অ্যালগোরিদমকে
রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা পর্যায়ক্রমিকভাবে, মানে কোন ধাপের পর কোন ধাপ আসবে এটা যখন আমরা কোনো একটা প্রবাহ চিত্রের মাধ্যমে তুলে ধরি সেটাকে হচ্ছে ফ্লোচার্ট বলা হয়। তারপর 7 নম্বর প্রশ্নে রয়েছে রাউটারের দুটি কাজ লেখো। অনেক কাজ আছে, তোমার যে কোনো দুটো লিখলেই হবে। তো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে হচ্ছে রাউটিং বলে। রাউটারের দুটি কাজ নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন দুটি নেটওয়ার্ককে যুক্ত করে। 2, ভিন্ন ধরনের টপোলজি নেটওয়ার্ককে যুক্ত করে। তোমাদের যে এই দুটো লিখতে হবে তা না, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। এরপর 8 নম্বর প্রশ্নে রয়েছে কপিরাইট কাকে বলে। যিনি যে বিষয়টি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো সেই বিষয়টি কপি করার অধিকার না থাকাকেই কপিরাইট বলে। লেখক, কম্পিউটার প্রোগ্রামার, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা, ওয়েবসাইট ডিজাইনকারী, শিল্পীসহ সৃজনশীল মানুষের সৃষ্ট কর্মকে সংরক্ষণ করার অধিকার দেয় কপিরাইট। কপিরাইট আইন সৃজনশীল কর্মের ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দিয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন দেখো, ব্যক্তিগত তথ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। নিজের পরিচয় দেওয়ার জন্য যে তথ্যগুলো ব্যবহৃত হয় সেগুলো কি ব্যক্তিগত তথ্য বলে। উদাহরণ, আমাদের নাম, বয়স, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, নিজের ঠিকানা, তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজের ছবি, ইমেল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, পাসপোর্ট, বৈচিত্র্যপত্র ইত্যাদি সবই হচ্ছে কি আমাদের ব্যক্তিগত তথ্য। সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে 10 নম্বর, তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো। হোয়াটসঅ্যাপ হচ্ছে সামাজিক যোগাযোগের একটি মোবাইল মেসেজিং অ্যাপ। এটির মাধ্যমে আমরা বার্তা, ভিডিও, অডিও একজন অন্যজনকে পাঠাতে পারি ও যোগাযোগ করতে পারি। ইমো হলো একটি অডিও বা ভিডিও যোগাযোগের অন্যতম মাধ্যম এবং বার্তা বা ছবি আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগের মোবাইল মেসেজিং অ্যাপ। এটি বহুল ব্যবহৃত একটি মোবাইল অ্যাপ। এটির মাধ্যমে আমরা সহজেই অ্যাকাউন্ট তৈরি করে আমাদের বন্ধুদের সাথে সংযুক্ত হতে পারি। তোমরা চাইলে এখানে দেখো আমাদের প্রশ্নটা ছিল কি, তথ্য আদান প্রদানে ব্যবহৃত। তোমরা এখানে আমরা ব্যবহার করেছি হোয়াটসঅ্যাপ আর ইমো, এই দুটো ছাড়া অন্যগুলো লিখতে পারো, ভাইবার লিখতে পারো, তারপর ফেসবুক মানে মেসেঞ্জার লিখতে পারো, ঠিক আছে। এরকম যেগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি ডিজিটাল প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মগুলোর নাম তোমরা লিখতে পারো এবং সেগুলো সম্পর্কে হচ্ছে 2-1 লাইন করে বর্ণনা করবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। আজকে আমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেছি। আগামী পর্বে আমরা গ বিভাগে চলে যাব, যেখানে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এরকম মোট 3টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো নমুনা প্রশ্নে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো উত্তর আমরা আগামী পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে হচ্ছে করে দিব। এভাবে ধাপে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্ন সমাধানটা কিন্তু করে দিব। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে এই 4টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। আর এখানে দেখো তোমাদের হচ্ছে যেই পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো থাকবে তার মধ্যে আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর আর আজকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো সমাধান করে ফেলেছি। বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর সমাধান খুব শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।